প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7-এর 7.2-এর অঙ্ক করাবো। 7.2-এর 11 নং অঙ্কটি বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো পিতা ও পুত্রের বর্তমান বয়স আমাদেরকে বের করতে বলছে, আর এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। এই কন্ডিশনটা বুঝতে হবে। কন্ডিশনটা হলো পিতার বর্তমান বয়স যা হবে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হবে। তো আমি যদি ধরে নেই, মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার বর্তমান বয়স হবে 6x বছর। তাহলে আমি ধরে নেই, মনে করি পুত্রের বর্তমান বয়স সমান x বছর। তাহলে পিতার বর্তমান বয়স সমান কি হবে? পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হলো পিতার বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স x, তার 6 গুণ হলো 6x বছর, সমান 6x বছর। তাহলে দেখো, এই কন্ডিশনের কাজ শেষ। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স x হলে পিতার বর্তমান বয়স হবে 6x বছর। এটার কাজ আমাদের শেষ। এবার বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পর তাদের বয়স কি আরও বৃদ্ধি পাবে। এখন যার x আছে, x-এর সাথে 5 যোগ হবে। আবার এখন পিতার আছে 6x, 5 বছর পর পিতার হবে 6x + 5 বছর, মানে 5 বছর করে বৃদ্ধি পাবে। তো আমরা লিখি 5 বছর পর পুত্রের বয়স হবে এখন থেকে 5 আরও বেশি হবে। পুত্রের বর্তমানে আছে x, এটার সাথে বাড়বে আরও 5 বছর। তারপরে 5 বছর পর পিতার বর্তমানে আছে 6x, আরও বৃদ্ধি পাবে 5 বছর। খুবই সহজ। এবার আমরা অঙ্ক করতে পারবো। প্রশ্ন মতে দেখো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি। তাহলে 5 বছর পর পুত্রের বয়স, 5 বছর পর পিতার বয়সের সমষ্টি হবে কত বছর? 45 বছর। তো পিতার বয়সটা আমরা আগে লিখি, 6x + 5 যোগ x + 5। পিতার বয়স যোগ পুত্রের বয়স, তাহলে দুইজনের বয়সের সমষ্টি হলো 45 বছর। আমরা লিখে দিলাম সমান 45 বছর। এই কন্ডিশন আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। এবার দেখো, এই দুইটা লাইন না লিখেও কিন্তু আমরা সরাসরি এটা লিখতে পারতাম। যেমন পুত্রের সাথে 5 যোগ দিব, পিতার সাথে 5 যোগ দিয়ে সমান 45 দিয়ে দিব। 6x আর x সদৃশ পদ, 6টা আর একটা 7টা x, প্লাস 5 5 10 সমান 45, বা 7x সমান পক্ষান্তর করব 45, এটাই মাইনাস প্লাসের আছে, এদিকে আসলে মাইনাস হবে, -10, বা 7x সমান হলো 35। এবার আমরা x এর মান বের করব। উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে দিব। আমি এখানে নিয়ে আসলাম, তোমরা নিচে নিচে করবা। 7x-কে 7 দ্বারা ভাগ করি, 7x 7 দিয়ে ভাগ 35, নিচে 7। উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে এখানে লিখে দিলেও পারবা।
সাথে সাথে কাটা গেল 1 সমান 5, 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5, অতএব 1 সমান 5। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স হলো 5 বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে আমরা সেটাও বের করতে পারবো, 5 × 30 হবে। তো আমরা লিখি পুত্রের বর্তমান বয়স সমান 5 বছর। তারপরে পিতার বর্তমান বয়স সমান কত, 6x, 6 গুণ কত হবে, x এর মান 5 বছর সমান 30 বছর। তাইলে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স পেলাম আমরা 30 বছর। এগুলি নির্ণয় বয়স। 12 নং বলছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, মানে লিজার বয়স 2 হলে শিখার বয়স হবে 3। তাদের দুজনের বয়সের সমষ্টি, মানে দুইজনের লিজার আর শিখার বয়স যোগ করলে বয়স হয় 30 বছর। কার বয়স কত? আমরা লিজা এবং শিখার বয়স জানি না, অনুপাত দেওয়া আছে। তো আমরা যদি ধরে নেই লিজার বয়স 2x আর শিখার বয়স 3x ধরে নিতে পারি। মনে করি লিজার বয়স সমান 2x বছর, তাহলে শিখার বয়স সমান 3x বছর। এটা আমরা ধরে নিলাম, এই অনুপাত থেকে আমরা ধরলাম। অনুপাতে যার যেটা আছে, লিজার 2 আছে, শিখার 3 আছে, এই কারণে লিজার 2x ধরলাম আর শিখার 3x ধরলাম। তাহলে তাদের দুজনের বয়সের সমষ্টি মানে কি যোগফল, এই দুইটা যোগ করলে হবে 30। প্রশ্ন মতে 2x + 3x সমান 30, বা এই দুইটা সদৃশ পদ যোগ করব আমরা, 2টা আর 3টা হলো 5টা, x সমান 30। উভয় পক্ষকে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে অতএব 1 পাশে পাশে কাটা রইল, x সমান 30কে 5 দিয়ে ভাগ করলে 6। তাহলে আমরা এটা কার বয়স লিখব, লিজার বয়স। প্রথমে লিখি, আমরা এইখানে লিখি, আমার ওইখানে জায়গা কম, তোমরা নিচে নিচে লিখবা লিজার বয়স সমান কত, 2x। তাহলে 2 গুণ x এর মান কত পাইছি আমরা, 6 পাইছি। তাহলে আমরা এখানে লিখি 6 বছর সমান 6 দুগুণে 12 বছর। তাহলে লিজার বয়স পাইলাম আমরা 12 বছর। এবার শিখার বয়স সমান, শিখার বয়স কত, 3x। তাহলে 3 গুণ কত হবে, x এর মান 6 লিখে দিলাম, এটা হবে বছর সমান 318 বছর। তাইলে আমরা পেয়ে গেলাম লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স পাইলাম আমরা 18 বছর। তাহলে এই অঙ্কগুলি খুবই সহজ। 13 নং অঙ্কটি দেখো, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58, মানে ইমন এবং সুমন দুইজনে একত্রে 58 রান করেছে। পরে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়েও আরও 5 কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? এখানে দেখো ইমন ও সুমনের মোট রান দেওয়া আছে, তো আমরা যে কোনো একটা ধরে নিলেই হবে। আমরা ইমনেরও ধরতে পারি, সুমনেরও ধরতে পারি। তো যেহেতু আমাদের ইমনের বের করতে বলছে, আমরা ইমনের রান সংখ্যা ধরি। মনে করি ইমনের রান সংখ্যা
করি ইমনের রান সংখ্যা সমান XT বা X, শুধু X লিখলাম। তাহলে সুমনের রান সংখ্যা কত হবে? তাহলে সুমনের রান সংখ্যা সমান কি হবে? যেহেতু দুইজনের মোট রান হলো 58 থেকে যদি আমরা ইমনের রান বাদ দিই তাইলেই হবে 58 মাইনাস X। এই X হলো ইমনের রান আমরা বাদ দিয়ে দিলাম। এবার প্রশ্ন মতে দেখো বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। সুমনের রান সংখ্যাটা আমরা আগে লিখি। তাইলে সুমনের রান কত? 58। আমরা একটা আগে লিখলেই হবে। প্রথমে কি বলছে? ইমনের রান সংখ্যা। তো ইমনের রান সংখ্যা কত? X, লিখলাম X। পরে বলছে সুমনের রান সংখ্যার দ্বিগুণ। সুমনের রান সংখ্যা কত? সুমনের রান সংখ্যা 58 মাইনাস X। আমি এখানে কোনো চিহ্ন দিলাম না, পরে দিব 58 মাইনাস X। সুমনের রান সংখ্যার দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? এটার 2 দ্বারা গুণ করতে হবে। সুমনের যা রান আছে তার সাথে 2 গুণ করলাম। সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 বেশি মানে 5 কম। দ্বিগুণ থেকেও 5 কম, তার মানে এই দ্বিগুণ থেকে 5 কম। তাহলে কি হবে? দুইজনের রান সংখ্যা সমান হবে। আমি আবারও বলি, দেখো ইমনের রান সংখ্যা কত? X। সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। সুমনের রান সংখ্যা কত? দ্বিগুণ, তার থেকেও 5 কম হবে ইমনের রান সংখ্যা। তার মানে দুইটা এখন সমান। তাহলে আমরা এবার বা X সমান, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে ফেলি। 2 দিয়ে যদি গুণ করি, দেখো এটাকে 2 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11। 2 দ্বারা X-কেও গুণ করতে হবে, -2X -5। এই 2 দ্বারা কিন্তু এটাকে গুণ হবে না, কারণ এটার সাথে শুধু 2 এর গুণ। বা X, এটাকে আমরা এইদিকে নিয়ে আসি, এটা মাইনাসের আছে, এইদিকে আসলে প্লাস হবে, সমান এই দুইটা বিয়োগ করবা, 116 থেকে 5 বিয়োগ, তাহলে 111 প্লাসের 111। বা এই দুইটা আমরা যদি যোগ করি কত হয়? 3X সমান 111। উভয় পক্ষকে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, 3X সমান 1113। এবার আমরা এইদিকে নিয়ে আসি লেখাটা। দেখো ভাগ করলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, তাহলে থাকবে কি? শুধু X। তাহলে X সমান কি থাকলো? সমান 3 দিয়ে যদি আমরা 311কে ভাগ করি তাহলে কত হয়? 3 দিয়ে 111কে ভাগ করলে 3 বার দিলে 3 3 9, বিয়োগ করলে 2 1, 3 7 21। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলতে পারবা। তাহলে কত হলো? 37। অতএব X সমান 37। এখন দেখো আমাদেরকে বের করতে বলছিল ইমনের রান সংখ্যা কত। আমরা কি ধরছিলাম? ইমনের রান সংখ্যা সমান X, তার মানে কি? ইমনের রান সংখ্যা হলো 37। আমরা লিখে দিতে পারি, অতএব ইমনের রান সংখ্যা সমান 37। আশা করি এই ধরনের অঙ্ক খুবই সহজ, তোমরা সহজেই বুঝতে পারতেছ। এবার আমরা 14 নং অঙ্ক করব। দেখো একটি ট্রেন 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো। এটা হলো কমলাপুর স্টেশন, বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন। এখান থেকে আরেকটা স্টেশন আছে নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ। এই কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে একটা ট্রেন যায়, তবে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, মানে ঘন্টায় বেগ হলো 30 কিলোমিটার, 1 ঘন্টায় সে 30 কিলোমিটার যেতে পারে। আবার ট্রেনটির বেগ ঘন্টায় যদি 25 কিলোমিটার হয় তাহলে 10 মিনিট সময় বেশি লাগে। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? এই স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব, মানে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব কত, আমাদেরকে বের করতে বলছে। তো যেহেতু বলছে দূরত্ব আমাদের বের করতে, আমরা দূরত্বটা ধরে নিব। মনে করি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব আমরা x ধরে নিব, দূরত্ব সমান x। আমরা লিখি, মনে করি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব, নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব সমান x কিলোমিটার আমরা ধরে নিলাম। দেখো খুবই সহজ অঙ্ক। আমাদের ব্যাগের একটা সূত্র জানি আমরা, ব্যাগ সমান দূরত্ব বাই সময়। আমরা ওই সূত্রটাকে এখানে কাজে লাগিয়ে খুব সহজেই অঙ্কটা করতে পারবো। ব্যাগ সমান, আমরা যদি লিখি ব্যাগ সমান দূরত্ব বাই সময়, এই সূত্রটাকে আমরা কাজে লাগাই। এখানে থেকে আমরা কি বের করব? সময় বের করব। আমরা সময়ের সূত্র কি লিখতে পারি? সময় সমান, এই ব্যাগকে এখানে দিব আর সময়কে এখানে নিয়ে আসবো। এই যে দেখো সময়, দূরত্ব উপরে থাকবে, দূরত্ব বাই ব্যাগ, এটা আমরা লিখতে পারি। তাহলে সময় সমান দূরত্ব বাই ব্যাগ। আমরা সময় বের করব। কেন বের করব? ওই যে দেখো 10 মিনিট সময় বেশি লাগে, যখন ব্যাগ 25 কিলোমিটার হয়ে যায় ঘন্টায়, তখন 10 মিনিট সময় বেশি লাগে। এবার দেখো আমরা এই সূত্রের সাহায্যে করব। আমরা এটা লিখে আবার লিখি, সময় সমান উপরে দূরত্ব আর নিচে হবে সময়, ব্যাগ। আচ্ছা, প্রথমে আমরা বের করব ব্যাগ যখন 30 কিলোমিটার হয় তখন তার সময় লাগে কত। ব্যাগ 30 কিলোমিটার হলে ব্যাগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সময় লাগে, মানে কমলাপুর থেকে নারায়ণগঞ্জে যেতে সময় লাগবে কত। আমরা সময়ের সূত্র কি পাইছি? দূরত্ব বাই ব্যাগ। দূরত্ব আমরা কত ধরছি? এখান থেকে এখানের দূরত্ব x, এই যে আমরা ধরে নিলাম x। তাইলে দূরত্ব কোথায় হবে? উপরে হবে। আর সময় মানে ব্যাগ কত? 30 কিলোমিটার। আমরা এইভাবে যদি লিখি খুব সহজেই হয়ে যাবে। সময় লাগবে এত, এটা কিন্তু ঘন্টা হবে, কারণ সময়ের একক ঘন্টা। এবার ব্যাগ ঘন্টায় 25 কিলোমিটার হলে, 25 কিমি হলে সময় লাগে, একই নিয়ম, দূরত্ব বাই সময়। দূরত্ব তো আমার একই, দূরত্ব ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব একই, এখানে কিন্তু কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দূরত্ব আমার উপরে থাকবে, দূরত্ব কত? উপরে x, আর নিচে কি থাকবে? ব্যাগ কত? ঘন্টায় 25 কিলোমিটার, 25 কিমি, এটা হবে ঘন্টা, সময় হলো ঘন্টা। এবার দেখো
সময় কোনটা বেশি হবে? যেটা ব্যাগ কম তার সময় বেশি লাগবে। ব্যাগ কম হলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে সময় বেশি লাগবে। আবার যখন ব্যাগ বেশি হবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে সময় কম লাগবে। তাহলে এই সময়টা কম আর এই সময়টা বেশি। তো দুয়োটার পার্থক্য কিন্তু 10 মিনিট। আমাদেরকে বলছে যে যদি 25 কিলোমিটার ব্যাগ হয় তার সময় 10 মিনিট বেশি লাগে। তাহলে এই দুইটার বিয়োগফল মানে x/25 থেকে x/30 যদি বিয়োগ করি সময় হবে 10 মিনিট। আমরা লিখি প্রশ্ন মতে x/25 বিয়োগ x/30 সমান 10 মিনিট। কিন্তু এটা মিনিটে ঘন্টায় নিয়ে লিখতে হবে, কারণ এই দুইটা ঘন্টায় আমাদের সম্পর্ক হবে। ঘন্টার সাথে মিনিটের কোনো সম্পর্ক করা যাবে না। এই কারণে দেখো 10কে আমরা 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাবে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি যদি x/30 আগে লিখি তাহলে কিন্তু ভুল হবে, কারণ এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা ছোট। এবার আমরা লসাগু করে বের করে ফেলব। 25 এবং 30-এর লসাগু করে দেখবা পাশে কত হয়। 25 এবং 30-এর লসাগু 5 দিয়ে যায়, 5 × 5 = 25, 5 × 6 = 30, আর যাবে না। তাহলে এই তিনটা গুণ করলে হবে 150। তাহলে লসাগু হয় 150। আমি লিখলাম এখানে 150। 25 দিয়ে যদি 150কে ভাগ করি হবে 6, 6 দিয়ে x-কে গুণ করলে 6x, মাইনাস 30 দিয়ে যদি আমরা ভাগ করি 150কে 5 দিয়ে গুণ করলে 5x সমান, এটা আমরা কাটাকাটি করে লিখতে পারি। 10 দিয়ে কাটাকাটি করলে 1/6, বা উপরে থাকবে x বিয়োগ করলে 6টা থেকে 5টা বিয়োগ করলে 1টা, আর 150 সমান 1/6। আমরা এইদিকে চলে আসি, কোনাকুনি গুণ। 6 দিয়ে x-কে গুণ 6x সমান 1 দিয়ে 150-এ গুণ করলে 185 হবে। উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করি সমান 150/6। 6 দিয়ে 6 কাটলে 1 হবে, 1 সমান। আমরা যদি 150কে 6 দিয়ে ভাগ করি, প্রথমে যাবে 6 × 2 = 12, থাকবে 3, 5 × 30, 25, 6 × 25 = 150। তাহলে দেখো আমাকে বের করতে বলছে 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা ধরেছিলাম কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব x মানে 25 কিলোমিটার। তাইলে দেখো কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব 25 কিলোমিটার। অতএব আমরা লিখতে পারি 2 স্টেশনের দূরত্ব সমান 25 কিলোমিটার। কিলোমিটার এককে আমরা সবটা লিখতে হবে, কারণ সব অঙ্কই কিলোমিটার দিয়ে আমরা করেছি। আশা করি এই অঙ্কটি খুব সহজে আমি বুঝাতে পেরেছি, কারণ এই দূরত্ব সময়ের সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি ছোট হবে, আর যদি অন্য নিয়মটা করি তাহলে বড় হবে। তোমাদের কিন্তু এই চিত্র আঁকা লাগবে না, এটা আমি বোঝানোর জন্য এঁকেছি। এই যে দেখো এটা বাদ যাবে, এটা আমি মুছে দেখাই দিই। এটা বাদ যাবে, এখান থেকে অঙ্ক শুরু করবা, আর এই অংশটা নিচে লিখবা। সর্বশেষ অঙ্ক 15 নং অঙ্কটি দেখো। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমি যদি একটা আয়তাকার জমি আঁকি, দেখো এটা হলো আয়তাকার জমি, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x হয় দৈর্ঘ্যটা হবে 3x, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। প্রস্থ x হলে দৈর্ঘ্যটা হবে 3x। জমিটির পরিসীমা দেওয়া আছে, এই যে দেখো পরিসীমা কি এটাও আমাদের বোঝা লাগবে। পরিসীমা হলো এই 4টা বাহুর যোগফল, এই চতুর্দিক ঘুরে আসলে যতটুকু হবে সেটাকে বলা হয়
পরিসীমা। আশা করি পরিসীমা তোমরা বুঝো। এই পরিসীমা আমাদের দেওয়া আছে, এই পরিসীমা দিয়েই আমাদের অঙ্কটা বের করতে হবে। তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তো প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ ধরব x। মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ ধরবা, প্রস্থ সমান x মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে দৈর্ঘ্য সমান 3x মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এত মিটার। এবার আমাদের কি বের করতে হবে? পরিসীমা। তো আমরা জানি আয়তাকার জমির দৈর্ঘ্যের পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে লিখি আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি আর সূত্র লিখলাম না। তাহলে দৈর্ঘ্য কত? 3x যোগ প্রস্থ কত? x এত মিটার। তাহলে দেখো এই জমিটার পরিসীমা হলো পাইলাম আমরা এত, 2 × 3x প্লাস x। এটাকে আমরা আরেকটু সাজিয়ে যদি লিখি, দেখো 2 গুণ x 3টা x একটা, তাহলে 4টা x সমান হলো 4 দুগুণে 8x মিটার। তাহলে এই চতুর্দিকে সে যদি একবার ঘুরে তাহলে 8x মিটার হবে। তো আমার দেওয়া আছে 40 মিটার। এই চতুর্দিক ঘুরে আসলে কত মিটার হবে? 40 মিটার। তাহলে প্রশ্ন মতে একটা আয়তাকার জমির পরিসীমা ভিন্ন ভিন্ন হবে না, অবশ্যই একটা আয়তাকার জমির পরিসীমা একই হবে, একটা হবে। তার মানে এই 8x সমান হবে 40 মিটার। এই দুইটা সমান হবে, কারণ আয়তাকার জমি একটা আয়তাকার জমির পরিসীমা ভিন্ন ভিন্ন হবে না, এই কারণে এই দুইটা পরিসীমা সমান হবে। প্রশ্ন মতে 8x সমান 40, বা আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 40/8, অতএব x সমান 5 × 8 = 40। x এর মান হয়ে গেল 5। তাহলে আমরা জমির প্রস্থ পাইলাম 5 মিটার। তো জমির আয়তাকার জমি বা জমির প্রস্থ সমান 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? আমরা দৈর্ঘ্য বের করি। দৈর্ঘ্য সমান কত? 3x, মানে 3 গুণ x মানে 5 মিটার সমান 3×5 = 15 মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম প্রস্থ পাইলাম 5 মিটার আর দৈর্ঘ্য পাইলাম 15 মিটার। তাহলে জমির পরিসীমা হবে 40 মিটার। এই দৈর্ঘ্য এবং প্রস্থ হলে পরিসীমা 40 মিটার। এটা আমরা করে দেখতে পারি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। তো পরিসীমা কত? এটা না, এই 8x ছিল না, 8x এর মধ্যে যদি আমরা x এর মান বসাই তাইলেই তো বুঝতে পারি। 8x সমান 8 × 5 সমান 40। তাইলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। আশা করি এই অঙ্কগুলি খুব ভালো করে বুঝতে পেরেছ। আমি একে একে তোমাদের সবগুলি অঙ্কই করে দিলাম এই অধ্যায়ের। সবাইকে ধন্যবাদ।